দারুণ ভালোবাসার গল্প প্রেম জল পর্ব ৭। দুপুরের খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে যায় তৈরি হওয়ার জন্য। আশরাফ শিকদার বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। এই প্রথমবার আজরিন অমিতের সাথে কোথাও বেড়াতে যাবে। তার জন্য সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সে কি পরে সে বাহিরে যাবে। পরক্ষণে তার ভাবনায় আসে সে অমিতের সাথে ম্যাচিং করে একটা কালারের ড্রেস পরে নেবে। অমিত তখন ওয়াশরুমে ছিল। আজরিন অমিতের বের হওয়ার অপেক্ষায় রুমের মধ্যে পায়চারি করতে থাকে। মিনিট কয়েক পর অমিত ওয়াশরুম থেকে বের হলে আজরিন মলিন চেহারা নিয়ে বলে, আজকে আপনি কি কালারের টি শার্ট অথবা টি শার্ট পরে যাবেন? আজরিনের এমন প্রশ্নে অমিতের চেহারায় বিস্ময়কর হয়ে যায়। সে বলে ওঠে, কি কালার মানে? আজরিন মলিন চেহারা করে বলে, এমনি জিজ্ঞাসা করলাম। অমিত এদিকে আলমারি থেকে নিজের পছন্দ মতো একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। একটু পরে আজরিন অবাক হয়ে অমিতের দিকে তাকিয়ে থাকে। অমিত তার ড্রেসের মতো সেম কালারের একটা শার্ট পরেছে। এই শার্টে অমিতকে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। আজরিন ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকা অমিতের দিকে দুই হাত বাড়িয়ে কপালে হাত এনে বলে, কারো নজর না লাগুক। আর অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে অমিতের তৈরি হওয়া দেখছে। একটু পর অমিত যখন আয়নার সামনে থেকে চলে আসার জন্য পিছু ঘোরে, তখন আজরিন তার দৃষ্টি সংযত করে। ঘণ্টাখানিকের মধ্যে সবাই যার যার মতো তৈরি হয়ে গাড়ির কাছে চলে আসে, কিন্তু আজরিন আর অমিত এখনও আসেনি। সুরাইয়া তাকিয়ে বলে, ওই যে দুজন চলে আসছে আর দুজনকে সেম কালারের পোশাক পরায়। বলে ওঠে, বাহ, সেম সেম। দূর থেকেও দেখলে মানুষের বুঝতে বাকি থাকবে না তোমরা যে কাপল। সুরাইয়ার এমন কথায় অমিতের কোনো রিয়্যাক্ট না থাকলেও আজরিন লজ্জায় মৃদু হাসে। এদিকে রনি অমিতকে উদ্দেশ্য করে বলে, ভাই, তোমাকে আর আজরিনকে তো বাইকে করে যেতে হবে। কেন? গাড়িতে বসবো কি করে? দেখি, ঠিক আছে, আমি তুই সামনে বসবো আর বাকিরা পিছনে বসলেই তো হবে। আরে ভাই, আমরা এখানে যেই কয়জন আছি তারা গেলে ঠিকই ছিল, কিন্তু কয়েক কিলো যাবার পর রাহি আর অর্পিতা আছে না, ওরা কই বসবে? অমিত নিচু গলায় নিজেকেই বলে, অর্পিতা বাচ্চাও না, ওর সাথে এক গাড়িতে ঘুরতে যাওয়ার থেকে এই মেয়েকে নিয়ে বাইকে করে যাওয়া অনেক ভালো। অন্তত আর যাই হোক, ওই অর্পিতার সো কল মার্কা বক বক শুনতে হবে না। তারপর রনিকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা তাহলে আর কি করব, আমি বাইক নিয়ে আসছি। আর হ্যাঁ, আমি কিন্তু তোর বাইক নিয়ে যাব। ওকে ব্রো। জাহানারা বিবি গাড়ির সামনে সিটে বসে পড়েন আর সুরাইয়া তার ৩ বছরের ছেলেকে নিয়ে পিছনের সিটে বসে পড়েন। রনি ড্রাইভিং সিটে বসতে যাবে, তখনই অমিত রনিকে ডেকে সাইডে নিয়ে আসে। বলে, শোন ভাই, আমি যাচ্ছি ঠিকই, কিন্তু ওই অর্পিতার বাচ্চা যেন আমার সাথে কোনো সিনক্রেট না করে, সেটা দেখার দায়িত্ব তোর। রনি অমিতের কাঁধে আলতো হাতের থাবা দিয়ে বলে, আরে ভাই, প্যারা নিস না, এখন তোমার বউ আছে না, তবুও যদি সিনক্রেট করে তাহলে আমি তো আছি। তুমি বরং ভাবি আর বাইক নিয়ে রোমান্টিক একটা লং ড্রাইভ দাও। এটা বলে রনি চলে এসে গাড়িতে বসে পড়ে। অমিত বাইক ছাড়লে তারপর গাড়ি ছাড়বে বলে রনি গাড়ি নিয়ে অপেক্ষায় অমিতের আশায় বসে আছে। একটু পর অমিত গ্যারেজ থেকে রনির বাইক বের করে নেয়। আজরিনের দিকে হেলমেট বাড়িয়ে দিয়ে বলে, পরে নাও। আজরিন অমিতের হাত থেকে হেলমেট নিয়ে মাথায় পরে নেয়, কিন্তু সে হেলমেটের বেল্ট লাগাতে পারে না। দেখে অমিত বলে উঠল, তুমি এখনও হেলমেটের বেল্ট লাগাতে শেখো নাই? দাও, আমি পরিয়ে দিচ্ছি। সামান্য একটা বেল্ট লাগানো নিয়ে তুমি যেভাবে যুদ্ধ শুরু করলে। অপরাধীর মতো আজরিন অমিতের কথা শোনে। তারপর অমিত আজরিনকে হেলমেট পরিয়ে দিল। আজরিন বাইকে উঠে বসে পড়ে। ওরা এখন যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। পিছনের গাড়ি থেকে জাহানারা বিবি অমিতকে বলে, বাবা সাবধানে যাস আর বাইক আস্তে চালাস। নিজেদের গাড়ি ছেড়ে দেয়। কয়েক কিলো যাওয়ার পর অর্পিতা আর রাহিকে গাড়িতে নেওয়া হয়, কিন্তু অর্পিতা অমিতকে কোথাও দেখতে না পেয়ে বলে উঠল, অমিত ভাইয়া যে আসলো না। রনি বলে, কেন, আমাকে দেখে খুশি হও নাই? অমিত ভাইয়াকে দিয়ে কি করবে? ভাই এখন মিঙ্গেল মানুষ, আমায় নিয়ে ভাবো, আমি সিঙ্গেল আছি। অর্পিতা ভাব নিয়ে বলে, এখানে মিঙ্গেলের কথা কোথা থেকে আসলো? অমিত ভাই আসে নাই তাই জিজ্ঞাসা করলাম। সুরিয়া বলে, তুই ওর কথায় রাগ করছিস কেন? আরে ও তো একটু মজা করলো। অমিতও আসছে। অর্পিতা বিশ্বাস কর চাহনি নিয়ে বলে, আসছে মানে? আরে এক গাড়ি তো সবার জায়গা হবে না, যাওয়া সম্ভব না, তাই অমৃতা আর আজরিন বাইকে, আমাদের তো আগে আছে। সুরাইয়ার কথা শুনে অর্পিতার হাস্য মুখ নিমিষেই ফ্যাকাশে হয়ে যায়। কে জানে, হয়তো অমিতের বাইকে আজরিন আছে এই কথা শোনায়।
কয়েক ঘন্টা পর রাস্তা পাড়ি দিয়ে রনিরা পৌঁছে গেল ভাটিয়ালি লেকে। আজরিন আর অমিত তাদের আসার 10 মিনিট আগে পৌঁছে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আজরিন এদিক ওদিক তাকিয়ে দেখছিল আর অমিত বাইকে হেলান দিয়ে মোবাইল স্ক্রোল করতেছিল। অর্পিতা সবার আগে গাড়ি থেকে নেমে অমিতের বাইকের দিকে আসতেছিল। সেই মুহূর্তে আজরিনের নজরে পড়ে রনিদের গাড়ি। তাদের গাড়ি থেকে নামতে দেখে আজরিন বলে উঠল, ওই তো সবাই এসে পড়েছে। অমিত তখন আজরিনের কথায় মোবাইল থেকে চোখ তুলে সামনের দিকে তাকিয়ে দেখে অর্পিতা তার দিকে আসতেছে। আজরিন সকলের কাছে যাওয়ার জন্য পা বাড়ালে অমিত পেছন থেকে আজরিনের হাতটা টেনে ধরে। পিছনে ফিরে ও অমিতের চোখে চোখ রাখে। অমিত বলে, কই যাচ্ছ? গাড়ির কাছে যেতে হবে না, সবাই এখানেই আসবে, এখানেই দাঁড়াও। এর মধ্যে অর্পিতা এসে পৌঁছে যায় তাদের কাছে। অমিতকে উদ্দেশ্য করে বলে অর্পিতা, ভালো আছেন? অমিত কম বেসুরে সুরে বলে, এই তো আলহামদুলিল্লাহ ভালো। অর্পিতা বলে, তাহলে তুমি আজরিন? তারপর আজরিনের দিকে হাত বাড়িয়ে বলে, আমি অর্পিতা। আজরিন অর্পিতার দিকে হাত বাড়িয়ে হাস্যময় মুখে মাথা নেড়ে বলে, আমি আজরিন। রনি গাড়ি থেকে অমিতকে ডেকে বলে, ভাই বাইক পার্কিং করবা না? আসো একটা ভালো জায়গা দেখে বাইক আর গাড়িটা পার্কিং করি। অমিত তখন বাইকে উঠতে উঠতে আজরিনকে উদ্দেশ্য করে বলে, আমি বাইক পার্কিং করতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবো, সাবধানে থেকো আর নিজের খেয়াল রাখবে। অনেক খুশি অমিতের এত কেয়ারে। আজরিন খানিকটা বিচলিত হয় যে অমিত আজরিনের সাথে ভালোভাবে কথা বলে না, সে কিনা বাইক পার্কিং করতে যাবে তাকে বলে যাচ্ছে আর তার সাথে কেয়ারিং কথা বলছে। অমিতের আকস্মিক আচরণ তাকে বিচলিত করলেও তার মনকে মুগ্ধ করে, কারণ অন্য একটি মেয়ের সামনে অমিত যে তার সাথে যত্নশীল আচরণ করলো সেটা তার কাছে অনেক বড় পাওনা। অমিত চলে যাওয়ার পর অর্পিতা আজরিনকে বলে, অমিত অনেক যত্নশীল আর দায়িত্ববান, তাই না? অর্পিতার এই কথায় আজরিন হাস্যময় মুখ করে তার দিকে তাকিয়ে আছে। অর্পিতা উৎফুল্লতা নিয়ে আরও বলে উঠল, তুমি জানো? এরই মধ্যে রাহি দৌড়ে এসে আজরিনকে জড়িয়ে ধরে। আজরিনের বয়সের থেকে বছর খানিকের ছোট, তাই তো দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ। অনেকদিন পর দুজনের দেখা, দুজনের কত কথা, আর বাকিরা অমিত আর রনির আসার অপেক্ষায় আছে। একটু পরে রনি আর অমিত আসে। তারপর তারা কথা বলতে বলতে লেকের চারপাশে একসাথে হেঁটে দেখে। কিছুটা সময় পর সুরাইয়া রনিকে উদ্দেশ্য করে বলে, এই রনি, তোমার কি জ্ঞান বুদ্ধি নেই? একটু তো রাফিকে আমার কাছ থেকে নিয়ে কোলে করে নিতে পারো। তোমার এত বড় ছেলেকে কোলে নিয়ে হাঁটবো? ওরে তো একটু হাঁটাও, আমার কাছে দাও, আমি ওরে হাত ধরে হাঁটাই। রনি রাফিকে কিছুটা হাঁটায়। তারা ছবি তোলার জন্য ভালো একটা জায়গা দেখে। সবাই যার যার মতো করে ছবি তোলে আর অমিত রাফিকে কোলে নিয়ে একপাশে দাঁড়িয়ে আছে। একটু পর অর্পিতা অমিতের কাছে এসে বলল, আপনার সাথে একটা সেলফি নেওয়া যাবে? অমিত বলল, হ্যাঁ যাবে। না কেন, দাঁড়াও। এটা বলে অমিত আজরিনকে ডাক দেয়। আজরিন তখন রাহির সাথে প্রকৃতির ছবি তুলতে ব্যস্ত। অমিতের ডাকে আজরিন বিস্ময়কর চেহারা নিয়ে অমিতের কাছে আসে। অমিতকে উদ্দেশ্য করে আজরিন বলে, কিছু বলবেন? কিছু বলবো না, অর্পিতা আমাদের সাথে একটা সেলফি নিতে চায়, পাশে এসে দাঁড়াও। আজরিন অমিতের কথায় তার পাশে দাঁড়ায়, কিছুটা দূরত্ব নিয়ে। কিন্তু অমিত আজরিনকে বলে, তুমি মধ্যিখানে আসো। আজরিন মিটি মিটি পায়ে হেঁটে এসে অর্পিতা আর অমিতের মধ্যেখানে দাঁড়িয়ে পড়ে। অমিতের তার প্রতি মাতামাতি দেখে অর্পিতা আর অমিতের সাথে সেলফি নিতে রাজি হয়। অর্পিতা হাসি মুখে ছিল, তা নিমিষেই ফ্যাকাশে হয়ে যায়। তারপর অর্পিতা কয়েকটি ছবি তুলে নিয়ে চলে যায়। অর্পিতা চলে যাওয়ার পর আজরিন অমিতকে বলে, আমি কি চলে যাব? অমিত আজরিনের কথার কোনো উত্তর না দিয়ে বরং আজরিনকে রেখে নিজেই হেঁটে চলে যায়। আজরিন দাঁড়িয়ে থেকে অমিতের চলে যাওয়া দেখে আর ভাবে, ওনার আবার কি হলো? এতক্ষণ তো ভালোই ছিল, নিজেই ডেকে আনলো, সেলফি নিল, এখন আবার এমন ব্যবহার করছে কেন? রাহি দৌড়ে এসে রনির সামনে দাঁড়ায়, মিষ্টি স্বরে বলে, চাচ্চু আমার কয়েকটা ছবি তুলে দিবে? রনি হেসে নিজের মোবাইল পকেটে নেয়, তারপর বলল, ছবি তুলতে হবে, দে তো মোবাইলটা। রাহির কাছ থেকে ফোন নিয়ে রনি মনোযোগ দিয়ে তার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে দেয়। ঠিক তখনই আজরিন ধীরে পিছন থেকে এসে রনির পাশে দাঁড়িয়ে নরম স্বরে বলে, আমাকেও কয়টা ছবি তুলে দিবে? রনি কটাক্ষ হয়ে বলে, তোকেও ছবি তুলে দিতে হবে? তোর বরকে বল না, উনি খুব সুন্দর ছবি তোলেন। সবাই সবসময় বলতো তোর বর বড় বিজনেসম্যান হওয়ার স্বপ্ন বাদ দিয়ে ফটোগ্রাফার হওয়ার উচিত ছিল। ভাগ্যের পরিহাস, দেখ না, না হলো ফটোগ্রাফার, না হলো বিজনেসম্যান, শেষমেশ হয়ে গেল ভার্সিটির শিক্ষক। আজরিন একটু হেঁটে জিজ্ঞেস করলো, যদি ওনার স্বপ্ন ছিল বড় ব্যবসায়ী হওয়ার, তবে কেন নিজের স্বপ্ন বদলালেন?
রনি এক মুহূর্ত চুপ থেকে বলল, ভালোবাসা, এই ভালোবাসা বড় অদ্ভুত জিনিস। কারু বানায় সাপুরে, আবার কারু বানায় সাপ। সাপুরে ভালোবাসার বিন বাজায়, বিন যেভাবে বাজে সাপও ঠিক সেভাবেই নাচে। আমি প্রেমে পড়ি, তবে ভাইয়ের মতো সাপ হব না, হব সাপুরে, কারণ সাপুরে ভালোবাসে রতনের প্রয়োজনে, আর সাপ ভালোবাসে নিজের অস্তিত্ব দিয়ে। অস্তিত্ব দিয়ে যে ভালোবাসে সে মরে। রনির কথাগুলো আজরিনের মনে অমিতের ত্যাগের সত্যিটা আরও গভীরভাবে প্রকাশ করে দেয়। বুঝতে পারে নিজের বোন কিভাবে অমিতের ভেতরটা ভেঙে চুরে দিয়েছে। আজরিন চোখ নামিয়ে বলল, তাহলে এখন কি আমায় ছবি তুলে দিবে? রনি হেসে বলল, তুলে দেব, তবে একটা শর্ত আছে। শর্ত? এখানে আবার পারিশ্রমিকের কথা কোথা থেকে আসছে? তোর জন্য এটা একদম ইজি। বলো কি শর্ত? রনি গলা পরিষ্কার করে একটু নিচু স্বরে বলে, তেমন কিছুই না। ঐশীর জীবনে সাথে আমার জীবনটা একটু সেতু করার কাজটা তোকে করতে হবে। আল্লাহ সেতু তৈরি করবেন, কিন্তু কারণটা হবি তুই। আজরিন রনির কথা কেটে বলল, আসছে। আচ্ছা, এখন আগে ছবি তুলে দাও। রনি আজরিনের কিছু সুন্দর ছবি তুলে দিল। হঠাৎ রনি বলে ওঠে, ভাইয়ের সাথে ছবি তুলবি? আজরিন কিছুটা চমকে ওঠে। দূরে দাঁড়িয়ে থাকা অমিতের দিকে তাকিয়ে বিষণ্ণ মুখে বলে, উনি কি আমার সাথে ছবি তুলবেন, অথবা তুলতে রাজি হবেন? রনি স্মিত হেসে বলল, রাজি করানোর দায়িত্ব আমার। তুই তুলবি ছবি, তুলবি কি না বল। তুলতে পারলে নিশ্চয়ই তুলব। রনি তখন আজরিনকে বলে, তুই এখানে থাক, আমি ভাইকে নিয়ে আসছি। অমিত মোবাইলে কথা বলছিল, আর তার পাশে ছোট্ট রাফি হাঁটছিল। যদিও অমিত কথায় ব্যস্ত, তবুও চোখ রাফির দিকেই ছিল। কল শেষ করে মোবাইলটা পকেটে রাখতেই রনি তার কাছে এসে বলে, চলো ভাই ছবি তুলি। অমিত মুখে একরকম বিরক্ত নিয়ে বলে, এই জায়গায় অনেকবার এসেছি। রনি হালকা ভঙ্গিতে বলে, হয়তো এখানে তুমি বহুবার এসেছো, ছবি তুলেছ, কিন্তু আজরিন প্রথমবার এসেছে তোমার বউকে নিয়ে। তার সাথে একটা ছবিও তোমার নেই। আর তুমি আজরিন থেকে এতটা দূরে কেন থাকো? আজ প্রথমবার তোমার বউ তোমার সাথে বাইরে এসেছে, একটুখানি সময় তো দাও ওকে। ওর দিকে তাকিয়ে দেখো কিভাবে দাঁড়িয়ে আছে শুধু একটি ছবির অপেক্ষায়। তোমাদেরকে দেখে কেউ বুঝবেই না যে তোমরা কাপল। তোমাদের সম্পর্ক যে ফাটলটা আছে সেটা আমরা জানি, কিন্তু যদি তুমি এমনটা চালিয়ে যাও তাহলে খালামণি সুরাইয়া বুঝে যাবে। এভাবে অনেক কষ্ট করে অবশেষে রনি রাজি করায় অমিতকে। অমিত এগিয়ে আসে আজরিনের কাছে। আজরিন প্রথমে অবাক, পরে খুশি, আর কিছুটা নার্ভাস হয়ে পড়ে। এটা তাদের জীবনের প্রথম একসাথে দাঁড়িয়ে ছবি তোলার মুহূর্ত। অমিত রাফিকে কোল থেকে নামিয়ে আজরিনের পাশে এসে দাঁড়ায়। আজরিনের হৃদয় তখন ধুকপুক শব্দ, কাছাকাছি স্পর্শ, অনুভূতির ভার। রনি মজা করে বলে ওঠে, তোমরা এমনভাবে দাঁড়িয়ে আছো যেন জোর করে দাঁড়ানো হয়েছে। ভাই, এমন দাঁড়ালে হবে না। মনে হচ্ছে কোনো সেলিব্রিটি, আর আজরিন তোমার ফ্যান। একটু স্বাভাবিক হও, আজরিন তোমার স্ত্রী। রনির কথায় হালকা রসিকতা হলেও ভিতরে ছিল গভীর সত্যতা। ঠিক তখনই দূর থেকে অর্পিতা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে বলে, তাদের দেখেই বোঝা যাচ্ছে তাদের সম্পর্কটা এখনও স্বাভাবিক হয়নি। রুহি অমিতের যে মনটা ক্ষত বিক্ষত করেছিল, আজরিন সেই জায়গাটা এখনও পূরণ করতে পারেনি। অমিত হঠাৎ চোখ ঘুরিয়ে অর্পতার চাহনি টের পায়, আর তাই হঠাৎ কাঁধে হাত রাখে। আজরিনকে নিজের দিকে টেনে নেয়। এত জোরে শরীর লেগে যায় তার বক্ষ পিঞ্জরের সাথে। আজরিন বিস্ময়ে মুখ তুলে তাকিয়ে দেখে অমিত তাকিয়ে আছে তার চোখে চোখ রেখে। এক মুহূর্তে যেন সব থেমে যায়। রনি ক্যামেরা ক্লিক করে ছবি তুলে ফেলে। সেই চিরস্মরণীয় মুহূর্ত ছবি দেখে রনি উল্লাসিত হয়ে বলে, এরকম ছবিই তো চাচ্ছিলাম, ছবি হয়ে গেছে। অমিত নির্লিপ্ত ভঙ্গিতে বলে, ছবি হয়ে গেছে, এখন আমি যাচ্ছি রাফিকে নিয়ে। অমিত চলে গেল। আজরিন দৌড়ে এসে রনিকে বলে, দেখি দেখাও ছবিটা কেমন হয়েছে। ছবি দেখে তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ভাইয়া, এটাই আমার জীবনের সেরা ছবি। রনি কপাট গর্ব দেখে বলে, বুঝতে হবে না ছবিটা কে তুলেছে। আজরিন মুচকি হেসে বলে, সৌন্দর্য ক্যামেরাম্যানের নয়, যার ভাব ছিল তার, মানে অমিত ভাইয়ের। তবে ক্যামেরাম্যান হিসেবে তোমাকে কিছু ক্রেডিট অবশ্যই দিতে হবে। একটু থেমে এসে আবার বলে, আমি চেষ্টা করব তোমার আর ঐশীর মাঝে একটা সেতু তৈরি করতে। আর বলো তো, এই গোমরামুখ মানুষটাকে কিভাবে রাজি করালে? রনি হেসে বলে, সেটা আমার সিক্রেট, তবে ভাইকে রাজি করাতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এটা আমি করেছি ঐশীর জন্য। তোর দেওয়া সত্য পালনের ঘুষ হিসাবে ধরতে পারিস। আজরিন ছবিটার দিকে ভালোভাবে তাকিয়ে দেখে তাদের মাঝখানে রাফিও হাসি মুখে দাঁড়িয়ে। ছবিটার সৌন্দর্য যেন একেবারে পরিপূর্ণ হয়ে উঠেছে।
ছবিতে যেন এক টুকরো সুখী সংসার। আজরিন মৃদু হাসে। রনি আজরিনকে হাসতে দেখে বলে, পরে হাসবে, এখন চল ওই দিকে, তাদের কাছে যাই, আরও অনেক কিছু দেখার বাকি। তারপর রনি আজরিনের অন্যদের কাছে চলে যায়। সবাই একত্রিত হওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় বোটে করে লেকে নামবে। তারপর নামার জন্য তারা আনন্দময় বোট রাইড ঘাটে চলে যায়। সেখান থেকে রনি একটা বোট ভাড়া করে, যেখানে বোটটার দুপাশে 4 জন করে মোট 8 জন বসতে পারে। রনি বোর্ডে সবার আগে উঠে এক এক করে রাহি, আজরিন, সুরাইয়া, জাহানারা বিবি, অর্পিতার হাত ধরে তাদেরকে বোর্ডে উঠিয়ে নেয়। তারপর অমিত রাফিকে কোলে নিয়ে নিজেই উঠে পড়ে। সবাই যার যার জায়গায় বসে পড়ে। সুরাইয়া বসে তাদের সামনে, অপর পাশে বসে জাহানারা বিবি, আর পাশে অর্পিতা। অমিত যখন রাফিকে সুরাইয়ার কোলে দিয়ে বসতে যাবে, তখন দেখে তার বসার জন্য যে জায়গাটুকু আছে সেটা বোর্ডের শেষ প্রান্তে অর্পিতার পাশে। অর্পিতার মন এটা ভেবে উৎফুল্ল হয় যে অমিত তাকে এখন বসতে হলে তার পাশেই বসতে হবে। অমিত তিক্ততা নিয়ে অর্পিতার থেকে কিছুটা ব্যবধান রেখে বসে পড়ে। এদিকে রাহি তার মোবাইলে তোলা ছবি দেখাচ্ছিল আজরিনকে। তারা দুজন ছবিগুলো নিয়ে মন্তব্য করছিল, যার কারণে অমিতের বসার বিষয়টা খেয়াল করেনি। যখন বোর্ড ছেড়ে দেয়, আজরিন মোবাইল থেকে চোখ সরিয়ে সামনে তাকালে দেখে অর্পিতা তার সামনে বসা, তার পাশে অমিত। তার হাস্যময় মুখটা নিমিষে মলিন হয়ে যায়। অমিত তখন মোবাইলে স্ক্রল করতে থাকে। কিন্তু আজরিনের এটা দেখে কিছুটা ভালো লাগে যে অমিত অর্পিতার পাশে বসলেও কিছুটা ব্যবধান নিয়ে বসেছে। তবুও তার মনের মধ্যে ছোট্ট একটা আপত্তি কাজ করে যে সে অমিতের পাশে বসতে পারেনি। নিজের মধ্যে তার এটা নিয়ে আফসোস হতে থাকে। তবুও সে কাউকে কিছু বুঝতে দেয় না। সাথে মোবাইল দেখে আর তার চোখ মোবাইলে হলেও তার মনের চোখ অর্পিতা আর অমিতার দিকে। বোট কিছুটা যাওয়ার পর অর্পিতা অমিতকে উদ্দেশ্য করে বলে, আপনি তো অনেক ভালো ছবি তুলতে পারেন, আমার কয়েকটা ছবি তুলে দিবেন? সারা বেলা ধরে আজরিনের উৎফুল্লতা থাকলেও অর্পিতার অমিতের পাশে বসতে কিছুতেই মন মানতে পারে না আজরিনের। বিষাদ মন নিয়ে আশেপাশে দেখছে, আর চোখে এটাও দেখছে যে অমিত অর্পিতার সাথে কেমন আচরণ করে, তারা দুইজন কি কথা বলে। এর মধ্যে আজরিন এটা খেয়াল করে অর্পিতা অমিতকে কিছু বলছে। সেটা বুঝতে পারলেও এটা শুনতে পায়নি যে অর্পিতা অমিতকে কি বলছে। অমিত মোবাইল থেকে চোখ সরিয়ে অর্পিতার দিকে তাকিয়ে বলে, কিছু বললে? বলছি আপনি তো খুব ভালো ছবি তুলতে পারেন, আমার কয়েকটা ছবি তুলে দিবেন? অমিত ভাবে, সামান্য ছবি তুলে দিতে হবে তো তুলে দিলে তাতে সমস্যা কী? তারপরও অমিত নিজের মোবাইল পকেটে নিয়ে অর্পিতার দিকে হাত বাড়িয়ে বলে, মোবাইল দাও। অমিতের কথায় অর্পিতা উৎফুল্ল হয়ে অমিতের দিকে মোবাইল দিতে দিতে বলে, তুলে দিবেন তাহলে? আমার মনে হয় আপনি যেখানে বসে আছেন আমি ওখানে বসলে পিছনের ভিউটা আরও সুন্দর আসবে। আপনি কি কষ্ট করে আমার জায়গায় এসে বসবেন? তাহলে আমি আপনার জায়গায় বসতে পারবো। অমিত মলিন স্বরে বলে, তাহলে সিট ছাড়ো। অর্পিতা বিস্ময়কর হয়ে বলে, হ্যাঁ, তাহলে আমি তোমার জায়গায় বসতে পারবো আর তুমি আমার জায়গায় বসতে পারবে। অর্পিতা অমিতের কথায় উঠে দাঁড়ায় আর আজরিন নরম দৃষ্টিতে দেখে। এতক্ষণ তো তার মধ্যে এটা ভেবে আফসোস হচ্ছিল যে সে অমিতের সাথে বসতে পারেনি, কিন্তু এখন অর্পিতা অমিতের সাথে কথা বলতে দেখে তার নিজের মধ্যে একটা অজানা ক্লেশ অনুভব হয়। অমিত বসা অবস্থায় অর্পিতের জায়গায় গিয়ে বসে, কিন্তু অর্পিতা যখন অমিতের জায়গায় বসতে যাবে তখন চলন্ত বোর্ডে অর্পিতার শরীর বাতাসে একটা ধাক্কা লাগায় আর সে পড়ে যেতে নেয়। তখন অমিত নিজের হাত দিয়ে অর্পিতার হাত শক্ত করে ধরে তাকে পড়ে যাওয়া থেকে আটকে নেয় আর বলে ওঠে, কি করো, এখনই তো পড়ে যেতে। অর্পিতা নরম সুরে বলে, আপনি আছেন না, আমায় পড়ে যেতে দিলেন আর কই। অর্পিতার এই কথায় সাথে সাথে অমিত অর্পিতার হাত ছেড়ে দেয়। এদিকে আজরিন অমিত আর অর্পিতার সাথে হওয়া সব ঘটনাগুলো নীরব দৃষ্টিতে দেখছে। অমিতের এইভাবে অর্পিতার হাত ধরে তাকে পড়ে যাওয়া আটকানো থেকে অর্পিতার সাথে কথা বলা, এসব কিছু দেখে তার মনে অদ্ভুত এক কেলেশ কাজ করে। সে নিজের হাতে থাকা মোবাইল দিয়ে লেকের চারপাশে ছবি তুলে নিজেকে অন্যমনস্ক করার চেষ্টা করে। তার চোখে সে অন্যদিকে সরালেও তার মস্তিষ্ক বারবার তার চোখে অর্পিতা আর অমিতের দিকে নিয়ে যাচ্ছে। আর এদিকে আজরিনের ক্লেশ যেন বেড়েই চলেছে, চলবে ইনশাআল্লাহ।